সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ আন্দোলনের মুখে প্রায় ১৬ বছর ক্ষমতা আঁকড়ে থাকা একটি সরকারের পতন হয়েছে। দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সদ্য শেষ হওয়া গণ আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একটা দিক হলো তরুণ সম্প্রদায়ের হাত ধরেই এক ইতিহাসের সাক্ষী হয়েছে নতুন এক বাংলাদেশ। এই প্রজন্মের মধ্যেই রয়েছে ভবিষ্যতের নেতা, কর্মী, নাগরিক। ফলে অগ্রজদের সাথে যাতে তারা কর্ম এবং মননের সেতুবন্ধন তৈরি করতে পারে এবং সম্মিলিত শক্তিতে এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে, সেই উদ্দেশ্য সামনে রেখেই শুরু করছি আমাদের বিশেষ আয়োজন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে তিনজন রয়েছেন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আমার সঙ্গে রয়েছেন লুৎফর রহমান, একই সঙ্গে রয়েছেন নুসরাত তাবাসসুম এবং এম এ সাইদ। তিনজনকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে নুসরাত, আপনার কাছেই যেতে চাই আলোচনায়। সেটি হচ্ছে এই মুহূর্তে যে বাংলাদেশ, আমাদের যে ট্যাগলাইন, সেই বাংলাদেশ ঠিক কেমন বাংলাদেশ, আপনারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন, সেটি দিয়ে আপনার কথা শুরু করতে চাই। বাংলাদেশের এখন যে অবস্থা সেটা হচ্ছে সুনামি পরবর্তী উপকূল অঞ্চলের মতো। দুর্যোগের পরে তো আসলে চাইলেই রাতারাতি সব কিছু পাল্টে যায় না, সব কিছু শুধরে যায় না। কিন্তু বিষয়টা হচ্ছে দুর্যোগটা শেষ হয়েছে, এটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। দুর্যোগটা শেষ হয়েছে, হয়তো সামনে কিছু ভয় আছে, কিন্তু আমরা তো যে একতা দেখিয়ে এসেছি, আশা করছি সেই একতা সামনেও বজায় থাকবে। আর আমি আজকেও আরেক জায়গায় বলছিলাম যে বাংলাদেশের যে আন্দোলনটা হয়ে গেল, এই আন্দোলন থেকে আমি সবচেয়ে বড় শিক্ষা যেটা পেয়েছি সেটা হচ্ছে একতাই শক্তি। এক থাকার ফলে যে আসলে কত কিছু করা যায় সেটা এই আন্দোলনে প্রমাণ করে দিয়ে গেল। বাংলাদেশ বর্তমানে নাজুক অবস্থায় আছে, নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, অনেক ধরনের বিশৃঙ্খলা ঘটছে, অনেক কিছু এখনও দুর্বল। কিন্তু বিষয়টা হচ্ছে পুঞ্জীভূত দুর্গন্ধ তো আর একদিনে সরে যেতে পারে না। আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা ধৈর্য রাখুন, ভরসা রাখুন, আমাদের পাশে থাকুন এবং একই সঙ্গে সমালোচনাও করুন, ভুলও ধরুন, প্রশ্নও তুলুন, কিন্তু সেটা আমাদের শুধরে দেওয়ার জন্য, যেন আমরাও যে চেষ্টাটা করছি সেই চেষ্টাটা করে যেতে পারি। আশা রাখছি যে যে ময়লা জমা হয়েছে এটা খুব শীঘ্রই পরিষ্কার করা সম্ভব হবে। লুৎফর, আপনার কাছে আসছি যে ওর কাছ থেকে জানছিলাম যে একই পরিচ্ছন্ন একটি বাংলাদেশ দেখতে চায়, আপনার বাংলাদেশের স্বপ্নটা দিয়ে শুরু করতে চাই। এই প্রশ্নগুলো হয়তো টকশো শেষে করার কথা, কিন্তু আমি শুরুতেই করছি। প্রথমেই ধন্যবাদ দীপ্ত টিভিকে, দীপ্ত নিউজকে আজকে এখানে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যখন এই মুহূর্তে কথা বলছি, একটু আগেও আমি খবর পেলাম ফেসবুকের মাধ্যমে যে মোলাদি কলেজের একজন শিক্ষার্থী, তিনি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে শহীদ হয়েছেন। তো আমাদের এই আন্দোলনে অজস্র মানুষ, অগণিত মানুষ, যাদের হিসাব এখনও আমাদের কাছে অ্যাকুরেট হিসাবটি নেই, এটা দুঃখজনক। তো অগণিত মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত, অনেকে চোখ হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের পাশাপাশি থাকতে। কারণ আপনি যে বাংলাদেশের কথা বললেন, এই বাংলাদেশ মানে এই বাংলাদেশের নতুন প্রস্তাবনা বা নতুন বাংলাদেশকে আনার জন্য যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারাই মূলত আমাদের শক্তি। আমরা মনে করি যে তাদের এই আত্মত্যাগের বিনিময়েই নতুন বাংলাদেশের দিকে আমরা একটু একটু করে আগাচ্ছি। আমি নতুন বাংলাদেশ নিয়ে যদি বলি, তাহলে আমাদের বলতে হবে যে তরুণ প্রজন্মের উত্থান, যারা জগদ্দল পাথরের মতো জেকে বসা এক দৈত্যকে হটিয়ে, আমি পুরো সিস্টেমকেই বলছি, একজন মানুষ আসলে একজন মানুষের পতনের ফলে জাস্ট একটা রেজিমের পতন হয়েছে, কিন্তু পুরো ব্যবস্থা যে আমাদের এই দেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যে ফ্যাসিবাদী ব্যবস্থার জেকে বসেছে আমাদের উপর, নানা সময়ে সরকার পরিবর্তন হয়েছে, নানান ধরনের মানুষ সরকারের সাথে সরকার পরিচালনা করেছেন, কিন্তু তারা এই ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে জিইয়ে রেখেছেন। তো আমাদের নতুন বাংলাদেশের প্রথম প্রস্তাবনা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা করব। এর ভেতর দিয়ে বাংলাদেশের যে প্রতিষ্ঠান, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো স্বাধীন করে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা তো জানেন বিগত দিনে মিডিয়ার কি অবস্থা ছিল, মানুষ কথা বলতে পারতো না।
এই আন্দোলনে এত ভয়াবহ রকমের দমন পীড়ন চলছে, মিডিয়াতে এগুলো আসেনি। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, স্নাইপার শ্যুট হয়েছে, মিডিয়া এগুলো প্রচার করতে পারেনি। তাদের নানা ধরনের সীমাবদ্ধতা ছিল। না না লুথর ভাই, এটা বলবেন না। সীমাবদ্ধতা জিনিসটা একটা পঙ্গু লোকের থাকতে পারে, কাজের যে দায়বদ্ধতা, কেউ যদি সেটাকে সীমাবদ্ধতা দিয়ে অজুহাত দিতে চায়, সেটা খুবই অন্যায্য কথা। আচ্ছা হ্যাঁ, নুসরাতের এই জায়গায় কথাটা ঠিক, কারণ সাংবাদিকতা পেশাটাই তো হ্যাঁ, তাদের নৈতিকতার জায়গাটা অনেক শক্ত করার দরকার ছিল। তারা নানান কারণেই হয়তো পারেননি, কারণ এখানে সীমাবদ্ধতা অবশ্যই আছে। কিন্তু আমরা নতুন বাংলাদেশের যে প্রস্তাবনা আমরা হাজির করতে চাচ্ছি, নতুন বাংলাদেশ নিয়ে যে স্বপ্নটি আমরা দেখছি, এখানে মিডিয়া থাকবে মুক্ত, সবাই তার মনের কথা, সবাই তার ভেতরের জমানো কথাগুলো বলবে এবং এটা মিডিয়া সঠিকভাবে প্রচার করবে, আমরা এই প্রত্যাশা করি। এরপরে যদিও এই তরুণ প্রজন্ম আসলে আন্দোলনটির সামনে ছিল, তারা জীবন দিয়েছেন, কিন্তু এখন পুরো দেশটা সাজাতে হলে সবার সমানভাবে দায়িত্ব নিতে হবে। আপনি যদি আমাদের শহীদদের তালিকাটি লক্ষ্য করেন, তাহলে দেখবেন শহীদের তালিকার মধ্যে 4 বছরের শিশু থেকে নিয়ে 70-80 বছরের বৃদ্ধ পর্যন্ত ছিল। এখানে একটু অ্যাড করি, কিছুক্ষণ আগে একটি তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে হচ্ছে 15 বছরের কম বয়সী, না 13 বছরের কম বয়সী শিশু যারা, হ্যাঁ, তো এই যে এতে করে বোঝা যায় যে শহীদদের এই যে বয়সের যে বৈচিত্র্য, এতে করে বোঝা যায় যে কতটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল এই অভ্যুত্থান। নিশ্চয়ই এই যে গণ আন্দোলনের কথা বলা হচ্ছে, গণ আন্দোলনের ফলেই শাসকের ক্ষমতার মসনদ নড়ে গেছে। এবং আপনারা বলছিলেন, আমি আমার এক সহকর্মী আজ প্রতিবেদন করেছে 650 জনের প্রাণহানির তালিকা নিয়ে, সম্ভবত আজ গণমাধ্যমকে জানানো হয়েছে 650 সেই তালিকাটা। গত কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, এখন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, ব্রিগেডিয়ার এম সাখাওয়াত, অবসরপ্রাপ্ত, তিনি বলেছিলেন যে এই তালিকা হালনাগাদ করা হবে আরও, বা স্বচ্ছতার মাধ্যমে। এবং একই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা যেহেতু বলেছেন যে এই তালিকা তারা করবেন সরকারের পক্ষ থেকে। আপনার কাছে একটু জানতে চাই এম এ সাইদ, এই যে এত প্রাণ ঝরল, যে সংখ্যাটা এখন পর্যন্ত নির্ধারিত না, সেই প্রাণের বিনিময়ে আপনি এত প্রাণ ঝরার পরে যে বাংলাদেশ দেখছেন, সেটি কি তার যাত্রা শুরু করেছে কিনা? আমি প্রথমত ধন্যবাদ জানাবো আমাদের দেশের আপামর জনগণকে, ছাত্র জনতাকে, যারা তাদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে একটি 16 বছরে গেড়ে বসা, লম্বা চওড়া বিস্তৃত শেকড় করা একটি ফ্যাসিবাদী রেজিমকে হটিয়েছে, তাদের মাদারকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আমার নামের সাথে একজন মিল আছে, শহীদ আবু সাঈদ, আমি তাকেও স্মরণ করছি রিয়াগুফ সহ শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ যারা শহীদ হয়েছেন সবাইকেই। প্রথমত একটি কথা বলতে চাই যে বাংলাদেশ, আমি মনে করি যেদিন 5 তারিখ থেকেই নতুন পথেই যাত্রা শুরু করেছে, যেদিন এই দেশ থেকে ফ্যাসিস্টের মাদার চলে গিয়েছে, আমরা ছেড়ে যেতে বাধ্য করেছি, সেদিন থেকে মানুষ মুক্তভাবে সোশ্যাল মিডিয়াতে কথা বলছে, সেদিন থেকে আমাদের গণমাধ্যম অনেকটা সেন্সর ছাড়াই সংবাদ প্রকাশ করছে। মানুষ নিজেদের কথা, নিজেদের অধিকারের জন্য সরকারের কাছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দাবি তুলছে, যেটা বিগত 16 বছরে মানুষ পারে নাই। মানুষ যদি কিছু বলতে যেত, তার টুটি চেপে ধরা হতো। বিভিন্ন ধরনের আইন কানুন নিয়ম করে তারা মানুষকে খাঁচায় বন্দির মতো একটি জীবনের মধ্যে রেখেছিল। সেখান থেকে 5 তারিখে পুরো দেশের মানুষ যে বিপ্লব করেছে, প্রায় আমরা জুলাই থেকে কন্টিনিউ করে আসছি, যে আগস্টের 5 তারিখে এসে আমরা যেটি পেয়েছি, তার মাধ্যমে আমরা কিন্তু একটি নতুন যাত্রার মধ্যে শুরু করেছি এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ এর সুফল ইতিমধ্যেই ভোগ করা শুরু করেছে। তবে এতদিনের প্রায় 16 বছরের দুঃশাসনের মধ্যে থেকে থেকে আমরা অনেক কিছুই, আমাদের ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে গেছে, আমরা ওগুলোকেও ইনশাআল্লাহ দ্রুতই পরিমার্জন করব। আমরা চাইব যে দ্রুত একটি সুন্দর বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে। নিশ্চয়ই নুসরাত, আবারও আপনার কাছে আসছি। রাষ্ট্র সংস্কারের প্রশ্ন যদি আসি, তাহলে আপনারা এই মুহূর্তে কোন দিকগুলোকে আসলে অগ্রাধিকার দেবেন? দেখুন, একটা রাষ্ট্রে যখন সংস্কারের কাজ হয় তখন দুটো দিক থাকে, একটা বেসিক দিক থাকে, একটা অপারেশনাল দিক থাকে।
বেসিক দিক বলতে আমি ব্যক্তিগত জায়গা থেকে যা বুঝছি এই মুহূর্তে বাংলাদেশের যে সিস্টেমটা অটোক্রেটিক হয়ে গিয়েছে। একটা অটোক্রেটিক সিস্টেমে আমি যদি আপনাকে বসিয়ে দিই, আপনি যদি আমাকে বসিয়ে দেন, আমিও অটোক্রেট, আমিও স্বৈরাচার হতে বাধ্য। তো স্বৈরাচারী একটা সিস্টেমের মধ্য থেকে কেন এই ধরনের মন মানসিকতা কেন আমাদের থাকে? আমাদের মন মানসিকতা থাকে না, সিস্টেমের থাকে। একটা চেয়ারকে আপনি যখন দেশের আলটিমেট গড পাওয়ারশিপ দিয়ে দিবেন, তখন সে চেয়ারে বসে আসলে কখনোই সম্ভব না নিজেকে সমতলে রেখে চিন্তা করা। তো আমার মনে হয় কনস্টিটিউশনাল রিফরমেশন প্রয়োজন। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে পুনর্লিখনেরও দরকার হতে পারে আমাদের সংবিধান। আমি জানি না, সেটা আরও প্রাজ্ঞ অনেক ব্যক্তি আছেন আমার বাংলাদেশে, তারা বলতে পারবেন। কিন্তু সংবিধানের একটা রিফরমেশন খুব দরকার। এটা ছিল বেসিক। অপারেশনাল সেক্টরে আমি এই কথাটা বহুবার বহু জায়গায় বলেছি, এখনও বলছি, এবং আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিফরমেশন দরকার হচ্ছে ল এনফোর্সে। এর মধ্যে আমি আদালত থেকে শুরু করে যতগুলো আইন রয়েছে সবগুলোকে নিয়ে আসি। ফোর্সের মধ্যে যতগুলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এবং শুধুমাত্র পুলিশ না, পুলিশ, গোয়েন্দা, সেনাবাহিনী, আর তারপরে হচ্ছে বিমান বাহিনী, নৌবাহিনী, যতজন অস্ত্রধারী বাংলাদেশের, র্যাব, তারপর আরও যারা যারা আছে, সবাইকে এই দুটো জায়গাতে রিফরমেশনটা খুব দরকার, ল অ্যান্ড ফোর্স। এছাড়া মনে করেন ইকোনমিকে দুটো ধরনের রিফরমেশন দরকার, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা রেপুটেশনাল। আমাদের ইকোনমিক দুটো দিক থেকেই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। স্ট্রাকচার তো ভেঙে পড়েছেই, স্ট্রাকচার ভেঙে পড়ার কারণে আমাদের রেপুটেশনটাও নষ্ট হয়েছে। আমি আশা করছি যে এই সরকারের হাত ধরে বা এই সরকার থাকাকালীন রাজনৈতিক দলগুলো তাদের পার্টি ফরমেশন নিয়ে চিন্তাভাবনা করবে। তারা গতানুগতিক বুড়ো চিন্তাভাবনা থেকে বের হয়ে এসে নতুন যুগের ছেলে জেনজি প্রজন্মের যে রাজনৈতিক চাহিদা, শুধু জেনজি প্রজন্মের না, কারণ জেনজি প্রজন্ম এখনো আছে, সামনে তো আরো 5টা প্রজন্ম আসবে। মানে সামনের ভবিষ্যৎ প্রজন্মের কথা লক্ষ্য রেখে রাজনৈতিক পরিবর্তনের এখনকার মানুষের আমরা তাদের উপযোগী করে যে রাজনৈতিক প্রস্তাবনা, বিপ্লবের এই দাবি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে আশা আকাঙ্ক্ষা উঠে আসবে, ওইটাকে নিয়ে হচ্ছে পার্টিতে কোন রূপরেখা দিতে চান কিনা। যেমন আমার মনে হয় যে বাংলাদেশ থেকে প্রধান একটি সমস্যা যদি চিহ্নিত করতে বলা হয় আমাকে, আমি বলবো দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি তো মনে করেন যে ফলাফল, দুর্নীতি তো কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে স্ট্রাকচারাল উইকনেস যখন থাকে তখন সেখানে করাপশন বা পলিউশনের মতো জিনিসগুলো আসে, ঠিক না? আর রূপরেখার কথা যদি বলেন তাহলে আমি বলবো যে এই ফরমেশনগুলো আসবে এগুলো ভার্সেটাইল হওয়া দরকার, যেন যখনই প্রয়োজন হয় তখনই পরিবর্তন করা সম্ভব। মানে পরিবর্তনটাকে এত ভয় পাওয়ার, জটিল করার কিছু নাই, যে কিছু এবং পরিবর্তন একই হতে সঙ্গে পারে না, পরিবর্তনকে স্বাগত জানানোটা খুব দরকার। হ্যাঁ, আমরা দেখেছি, মানে আমার উল্লেখ করা উচিত না, কিন্তু আমি দেখেছি যে বাংলাদেশের কোনো মানুষ যদি তার রাজনৈতিক বিশ্বাস পাল্টাতে চায়, কিছু ক্ষেত্রে তো সুবিধাবাদের একটা বিষয় থাকে, কিন্তু যেখানে থাকে না সেখানেও মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্স থাকে না। আবার আরও কিছু কিছু জিনিস এখানে আমার চোখে পড়ে যে কেউ যদি একটু নতুন কিছু করতে চায়, সবার আগে চলে আসে প্রশ্নের ঝড়। নতুনের ভয় থাকলে নতুন সমাজকে নিয়ে কাজ করা যাবে না। নিশ্চয়ই, কিন্তু এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব নিয়েছে। আবু সাইদ, আপনার কাছে জানতে চাই যে এই সরকার কি জবাবদিহিমূলক সরকার? যদিও এক সপ্তাহেরও বেশি সময় পার করেছে এই সরকার, আপনারা কি এই সরকারকেও জবাবদিহিতার মধ্যে রাখতে চান কিনা? অবশ্যই জবাবদিহিতা হচ্ছে একটা সরকারকে সুপথে রাখার একটি উপায়। আমরা জনগণের প্রতিনিধি হিসাবে সরকার থাকবে, সরকার কাজ করবে, সরকার তাদের তথ্য ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা রাখবে। আমাদের কাছে যেটা মনে হবে না এটা আমরা কোশ্চেন তুলতে পারি, আমরা কোশ্চেন তুলব, তারা আমাদেরকে অ্যানসার করতে বাধ্য। জনগণের প্রতিনিধি হিসাবে সরকার জনগণের প্রশ্নের জবাব দিতে বাধ্য। তো আমরা মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই জবাবদিহিমূলক হতে হবে, এবং তারা যদি এই চিন্তার বাইরে থাকে আমরা ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে দাঁড়াবো আবার। না, এটা হচ্ছে এই জায়গায় যে আমরা যারা ছাত্র সমাজ, এই দেশের ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানে জীবন দিয়েছে, তারা কিন্তু মাঠে সবসময় থাকবে, নানানভাবে নানান রূপে তারা মাঠে থাকবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যাপার গণবিরোধী হয়, হতেই পারে, তখন সাধারণ ছাত্র জনতা প্রেশার গ্রুপ হিসাবে সবসময় তাদের প্রতিবাদ জারি রাখবে। নিশ্চয়ই। লুৎফর, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে একটি সরকার রয়েছে, আমি বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারও বলছে যে তাদের সময়সীমা কত হবে,
তারা রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের ধারণা কি যে কবে নাগাদ আসলে এই দেশটিতে নির্বাচন হওয়া উচিত, তার রূপরেখা কেমন হওয়া উচিত, বা এই ব্যাপারে আপনাদের কোনো সমন্বয়কদের মধ্যে এটি নিয়ে আলোচনা? হ্যাঁ, আমার জানার আগ্রহ তিনজনের কাছে। এটা নিয়ে আসলে আলোচনা হয়, কিন্তু প্রথমে আমাদের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে। বাংলাদেশের এই দীর্ঘ সময়ের একটা রেজিম, যারা এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো মানে একদম আমি বলতে চাইলে ফ্যাসিবাদ এই যে পিয়ন থেকে নিয়ে পরিবারে ঢুকে গিয়ে, পিয়ন থেকে নিয়ে সচিবালয়ের সচিব পর্যন্ত আরও যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে দুর্নীতির এক ধরনের বলা যায় আখড়া। তো এই জঞ্জাল সাফ করতে সময় অবশ্যই লাগবে, এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আমরা শুনছি, তারাও চান যে এমন একটি পরিবেশ তৈরি হোক যখন মানুষ একদম বলা যায় সবগুলো প্রতিষ্ঠান স্বাধীনভাবে তাদের কাজ করবে, মানুষ স্বাধীনভাবে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ওই রকম একটি সময়ে আসলে আমি মনে করি যে এই সরকারের ছেড়ে দিবে ওই রকম একটি সময় আসার পরেই। নিশ্চয়ই এম এ সাঈদ, আপনি যোগ করতে চাইছিলেন, যদি বলতেন। সিস্টেমটা এত বেশিভাবে ক্লাবস হয়েছে, এর প্রভাব আমাদের পরিবারেও ঢুকে গিয়েছে। তো আমরা ইনস্টিটিউটগুলোর ব্যাপারে আমরা বারবার বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশন কিংবা যে কোনো ধরনের ইনস্টিটিউট যেগুলো বাংলাদেশের মানুষের এবং মানুষের জন্য কাজ করে থাকে, ওই প্রতিষ্ঠানগুলো যখন রিফর্ম হবে, যখন আবার স্ট্রেংথের জায়গাটা আসবে, তখনই কিন্তু নির্বাচন দেওয়া উচিত হবে। রাজনৈতিক দলগুলোর অনেক সময় স্বচ্ছতা থাকে না, কিন্তু আমাদের যেহেতু বিপ্লব পরবর্তী সরকার, মানুষের এবং স্টুডেন্টদের একটা প্রেশার সবসময় তাদের উপর কাজ করবে, এবং তারা যদি ইনস্টিটিউটগুলোকে সে স্ট্রেংথের জায়গায় নিয়ে আসতে পারে, এবং তখনই নির্বাচন দিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি জনগণই সেই প্রস্তাবনা দিবে, কারণ জনগণ তো এই বিপ্লব বা এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে জনগণের সংঘবদ্ধ শক্তি দিয়ে, তারা জীবন দিয়েছে, অঙ্গ হারিয়েছে। তো আমি মনে করি যদি তারা মনে করে যে দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তারাই সেই প্রস্তাবনা হাজির করবে এবং তারাই বলবে। না, কিন্তু আপনাদের প্রতিনিধিও তো নুসরাত অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, তো তাদের সঙ্গেও নিশ্চয়ই আপনাদের আলাপ আলোচনা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের থেকে তারা কোনো মতামত দিতে পারছে কিনা যে নির্বাচনটা। দেখুন, তারা যখন সরকারে আছে তখন তো তারা একই সঙ্গে দু ধরনের প্রতিনিধি। তারা সরকারে আমাদের প্রতিনিধি যেমন, ঠিক তেমনি আমাদের মাঝে তাদের প্রতিনিধিও তেমন। আর আপনি যদি মনে করেন যে এখানে তাদের কাছ থেকে কতখানি সময় তারা পাবে এটা আমরা জানি কিনা, দেখুন এই উত্তরটা খুব স্বাভাবিক। বাংলাদেশের মানুষ 16 বছর নির্বাচন দেখেনি। তো আমরা সবাই চাই, যেমন আমি আমার জীবনে আমি ভোটার আইডি কার্ড পাওয়ার পর থেকে একবার ভোট দিতে পারিনি। কেন? কারণ আমি কোনো ভোট হতে দেখিনি। 24-এ যেটা হলো সেটা তো ডামি ইলেকশন। তো ভোট, বাংলাদেশের মানুষের ভোট দেওয়াটা বা দিতে পারাটা যেমন অধিকার, ঠিক তেমনি যে দায়িত্ব, এই রিয়েলাইজেশনটা একটা প্রজন্মের মধ্যে থেকে চলে গেছে। কারণ তারা কখনো কাউকে ভোট দিতে দেখেনি, নিজে কখনো ভোট দিতে পারেনি। এই অবস্থাতে আসলে আপনার কি মনে হয় যে একটা জাতীয় নির্বাচন পূর্ববর্তী, নির্বাচন পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট ফরমেশন সহ্য করার মতো অবস্থা বাংলাদেশের আছে? নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদের ভাঙাচোরা দিকটা ক্যামেরাতে আপনারা বাইরে থেকে ধরতে পারেন, একটা বিল্ডিং ভাঙলে সেটা দেখা যায়, কিন্তু সিস্টেমটা ভাঙলে সেটা দেখবেন কিভাবে? এজন্য আমার মনে হয় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তারা খুব দ্রুতই, আমি আশা করি তারা খুব দ্রুত এবং অবশ্যই জনগণের সহায়তায় এই সিস্টেমের ভাঙাচোরা জায়গাগুলো মেরামত করবেন এবং অতি দ্রুত বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেবেন। এবং লুথর ভাই যেটা বললাম, আমি খুবই একমত। যেহেতু অনেক বছর ভোট হয়নি বাংলাদেশে, মানুষ হয়তো খুব দ্রুতই চাইবে যে একটা ভোট হোক। কিন্তু এই চাওয়াটা তোলার আগে মনে করেন যে বাংলাদেশের মানুষ তো এক সপ্তাহ পরেও চাইতে পারে। আমি মানুষকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা অন্তত সিস্টেমটা মেরামত হওয়া পর্যন্ত একটু সময় দিন। লুৎফর রহমান, আপনার কাছে আসতে চাই, এবং তিনজনের কাছেই আমার আসলে প্রশ্ন এটি। এই যে বাংলাদেশ জুড়ে বৈষম্য হচ্ছে, আপনারা তো কোটার বিরোধী একটা আন্দোলনে নেমেছিলেন। আপনাদের দেখলাম যে অসংখ্য সমন্বয়ক, সেই সমন্বয়ককে আপনারা একে অপরে নিশ্চয়ই চেনেন। আপনাদের সব সমন্বয়ক মিলে এই যে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি কি বলবো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নেওয়ার সময় আপনারা সবাই তো একমত হয়েছিলেন। এটা আসলে কবেকার ভাবনা? কবে থেকে আসলে আপনারা এই প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত হয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়তে শুরু করলেন বা পথ চলতে শুরু করলেন?
আচ্ছা, এটা হচ্ছে এই 2024-এর যে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন যেটাই বলেন হলো, এটা কিন্তু 24-এর আন্দোলন না। আসলে এই আন্দোলনটা শুরু হয়েছিল আরও অনেক আগে, এবং এই আন্দোলনের একটা ফলাফল এসেছিল 2018-তে কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করার মাধ্যমে। এটাকে আবারও আলোচনায় আনে সরকার হাইকোর্টের মাধ্যমে, এটাকে 18 পরিপত্র বাতিল করে, যার ফলে সেই 18 সালের আগের যে বৈষম্য, সেই বৈষম্যটা আবার ফিরে আসে। এখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা, চাকরির বাজারের ভয়াবহ অবস্থা আপনারা জানেন। তো ওই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী যারা আছে, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, এদের বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা। তো সরকারি চাকরি তাদের একমাত্র সম্বল। তো ওই জায়গা থেকে যখন বাতিল করা হয়, তখন স্বাভাবিকভাবে এক ধরনের গণবিস্ফোরণ তৈরি হয়, ছাত্রদের ভেতরে এক ধরনের বিস্ফোরণ তৈরি হয়, যার ফলে 18 সালের যে নেতৃত্বে যারা ছিলেন তাদের একটা অংশ 2019 সালে 18 সালে প্রশ্নফাঁস বিরোধী যে হয়েছে, আন্দোলন হয়েছে, তারপরে আপনার নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। তো প্রত্যেকটা আন্দোলনের এক ধরনের কানেকশন ছিল, তারই ধারাবাহিকতায় 24-এর আন্দোলন। এই 24-এর আন্দোলনে যার নেতৃত্বে ছিলেন, এখানে অনেকেই অনেক আন্দোলন করে আসা, তারা অভিজ্ঞ মানুষ। তো প্রথম আন্দোলনটা এভাবেই শুরু হয়, তারপরে এই আন্দোলনটা আস্তে 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 এক ধরনের বড় আন্দোলনের রূপ নিতে থাকে, বাংলা ব্লকেট, এরপরে আস্তে আস্তে বিভিন্ন বিষয়টাকে যদি স্পেসিফিক্যালি বলা যায় যে 5 জুন যখন হচ্ছে হাইকোর্ট হচ্ছে রায়টা বাতিল করে বা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বৈষম্য আবার ফিরে আসে, তখনই কিন্তু ওই যে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে তো শুরুটা হয়েছিল কিন্তু একদম 10 জনের মতো, 10 জনের গ্রুপ সমন্বয়। কিন্তু শুরু থেকেই আপনারা একটি বিষয়ে একমত হয়েছিলেন যে বৈষম্য হচ্ছে। হ্যাঁ, এটা তো বললামই যে যখন আপনি সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা, এটা ভয়াবহ রকমের বৈষম্য। এছাড়াও তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে পোষ্য কোটা, আরও নানা ধরনের কোটা রয়েছে, যেগুলো ভয়াবহ বৈষম্য তৈরি করেছে এই দেশে। তো এই ভয়াবহতার জায়গা থেকেই মূলত ছাত্র জনতা প্রথমত এই জায়গা থেকে প্রতিবাদ করেছে। শুধু এখানেই নয়, সমাজের অনেক জায়গাতেই বৈষম্য আছে। বিভিন্ন সার্ভিস ক্যাডার, যেগুলো সিভিল সার্ভিস ক্যাডার, যেটা পিএসসির অধীনে যে ক্যাডারগুলো হয়, এখানেও এক ক্যাডার থেকে আরেক ক্যাডারের বৈষম্য আছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো কৃষি খাতে বৈষম্য রয়েছে, শিল্প খাতে বৈষম্য রয়েছে। অর্থাৎ বৈষম্যটা এদেশের রন্ধ্রে রন্ধ্রে আসলে রয়েছে, যার ফলে এই কোটা সংস্কার আন্দোলনের ভেতর দিয়ে মানুষের ওই ভেতরকার যে ক্ষোভ, এটার এক ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। নিশ্চয়ই। নুসরাত, এই মুহূর্তে আপনার কাছে কি তালিকা আছে আপনাদের সমন্বয়কারী বা সমন্বয়ক কতজন আসলে দেশ জুড়ে? আমার কাছে কোনো তালিকা নেই। ডিবি সিজ করার পর থেকে আমার কাছে এখন পর্যন্ত আমার নাম্বারটাও নাই। না, কিন্তু সার্জিস আলম আপনাদের অন্যতম একজন সমন্বয়ক বলছেন যে অসংখ্য ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। এটা নিয়ে একটা কথা আছে, আমরা এটা ঘোষণা দিয়েছি, কিছুদিন আগেই দিয়েছি, যে 5 আগস্ট বা 36শে জুলাইয়ের আগ পর্যন্ত আন্দোলন চলাকালীন যে কমিটিগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখনো আছে, কিন্তু কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য কমিটিগুলোর কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যেহেতু ওই কমিটিগুলো বিলুপ্ত না, কিন্তু স্থগিত, কারণ এটা এক ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এবং 5 তারিখের পর থেকে যে এগুলা ভুইফোড় যে কমিটিগুলো আসছে, এগুলো সম্পূর্ণ ভুয়া। না, কিন্তু এদের রুখতে আপনাদের কোনো পদক্ষেপ আপনারা নেবেন কিনা? একই সঙ্গে এই যে প্ল্যাটফর্ম, আপনাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি গত 72 ঘন্টার যদি উদাহরণ দিই, আপনারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছেন, আপনারাও জানেন, আমাকে নতুন করে মনে করিয়ে দেবার কিছু নেই। কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো আপনাদেরকে ব্যথিত করে কিনা এমএসাইড? হ্যাঁ, অবশ্যই। আসলে এই আন্দোলন আমরা যখন গড়ে তুলি, তখনকার হচ্ছে যে সমন্বয়ক হওয়ার জন্য আমরা যখন আহ্বান জানাই, তখন কিন্তু কেউ এভাবে সাড়াও দেয়নি। আমরা অল্প কয়জন মানুষ এটাকে শুরু করি, এবং আমরা তো একদম খুব রিস্কে ছিলাম। আস্তে আস্তে এটা যখন বড় হয়, একটি সফলতায় রূপদান করে, সমন্বয়কদেরকে হচ্ছে একটু ইভালুয়েটও করা শুরু করে মানুষ, তখন আমরা দেখতে পারলাম এই কিছু সুবিধাভোগী মানুষ হচ্ছে এই সমন্বয়ক নামটাকে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যে রক্ত এখনও লেগে আছে, আমাদের যে ক্ষত এখনও আমাদের লেগে আছে, আমরা যে এখনও ফিল করতে পারছি, আমরা
দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারিনি। আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছি। আমাদের কাছে অনেক অভিযোগ আসতেছে এবং যেখান থেকে অভিযোগ আসছে সেখান থেকে আমরা কথা বলে তাদেরকে বুঝিয়ে এটা থেকে বিরত রাখার চেষ্টা করতেছি এবং আমরা ঘোষণা দিচ্ছি এরকম ভুয়া সমন্বয়ক যারা হবেন এবং তারা যদি কোনো অনৈতিক কাজ করে, আমরা ল অ্যান্ড অর্ডার পুরোপুরি চালু হলেই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব। নিশ্চয়ই এম এ সাঈদ বলছিলেন যে অনেকটা কি বলা যায় যে চ্যালেঞ্জের মধ্যেই ছিলেন, আপনারা নিজেদের ঝুঁকি ছিল। আপনি অসংখ্যবার এই গল্পটা হয়তো গণমাধ্যমে বলেছেন যে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার একটি কার্যালয়ে এবং সেখানেও ছিলেন, অনেকবার বলেছেন সেই গল্প। আমি সেই গল্পটা একটু পুরনোভাবে শুনতে চাই যে সেখানকার চ্যালেঞ্জ কী ছিল আসলে। আপনি তো ওই ঝুঁকির মধ্যেই ছিলেন, অন্য দুই সমন্বয়ক হয়তো মাঠে সেটি মোকাবেলা করেছেন, কিন্তু আপনি তো এটি চ্যালেঞ্জ দেখেছেন, হয়তো আপনি ভালো বলতে পারবেন। আমি আসলে গল্পটা এতবার বলে ফেলেছি, এখন এই পুরনো গল্প আমার বারবার বলতে ভালোও লাগে না, আমার জন্য বিষয়টা সুখকর নয়। কারণ আমি এখনও ভোর 5টা পার না হলে আমি ঘুমাতে পারি না, আমার ওই ট্রমাটা যায়নি এবং আমার মনে হয় না কখনো যাবে। কিন্তু সত্যিটা এটাই যে আমার সাথে যা হয়েছে বা আমাদের সাথে যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু অনেকের সাথে হয়ে গিয়েছে। দেশের যা পরিস্থিতি তাতে কখনোই আমরা নিজস্ব দুঃখ বেদনার গল্পগাথা খুলে বসতে পারি না এখানে। আপনাদের প্রশ্নের কারণে বারবার কথাগুলো চলে আসছে এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে খুবই বিব্রত। আর এগুলো ছেড়ে কিভাবে নিয়ে গেল, কিভাবে রাখলো, এই গল্পগুলো এতদিনে সবাই জেনে গিয়েছেন, এগুলো না বলি। কিন্তু কিভাবে মোকাবেলা করেছিলাম ভিতরে, এটা যদি বলতে চাই তাহলে সত্যি কথা বলতে মোকাবেলা করিনি। আমি তো প্রতি মুহূর্তে ভিডিও রেকর্ডিংয়ের পর থেকে আমার মাথায় অসংখ্যবার আত্মহত্যার চিন্তা এসেছে, শুধুমাত্র জাতীয় বেঈমান ট্যাগ খাওয়ার ভয়ে। তো সত্যিকার অর্থে আমরা মোকাবেলা করতে পারিনি, অন্তত আমি পারিনি, আমি শুধু টিকে ছিলাম ভিতরে। পরে আদালতে যখন রিটটা হলো, আসলে আমরা এতবার প্রতারিত হয়েছে, প্রত্যেকদিন সকালবেলা উঠে আমাদের মনে হতো আজকে মনে হয় বেরোতে পারবো, তারপরে বেরোতে পারতাম না। একটা পর্যায়ে গিয়ে আমি অন্তত ব্যক্তিগতভাবে ভাবতে শুরু করেছিলাম যে এখান থেকে হয়তো আর কখনোই বের হওয়া সম্ভব না। আর বাস্তবতা যেটা বের হয়ে আসার পরে দেখলাম যে জনগণ যেভাবে প্রোটেস্ট চালিয়ে যাচ্ছিল, আমাদের শিক্ষক সমাজ, অন্য অন্য ভাই বোনেরা, প্রাইভেটের, ন্যাশনালের, স্কুল কলেজের, মাদ্রাসার ভাই বোনেদেরও আমি দেখেছি যে প্রচণ্ড তারা এখানে আবেগ নিয়ে এই আন্দোলনে ছিল এবং তাদের মধ্যে অসংখ্য রক্তপাত হয়েছে। জনগণ যেভাবে মাঠে আমাদের জন্য কাজ করেছে, তারা যদি এটা না থাকতো, কোনো কারণে যদি আন্দোলন থেমে যেত, আমাদের 6 জনের গুম হওয়া সুনিশ্চিত ছিল। তো ভেতরে থেকে আমরা অনশন করি বা বেঁচে থাকি, মারা যায়, আমরা যে আজকে আপনাদের সামনে এখানে, এই কৃতিত্ব সম্পূর্ণভাবে বাইরে যারা ছিল তাদের। আমি এই কৃতিত্বের ভাগ নিতে রাজি না। নিশ্চয়ই আপনারা রাজপথে ছিলেন। আন্দোলনের শুরুর দিকটা আসলে কেমন ছিল এবং শেষ পর্যন্ত 36 জুলাই এই গল্পটা যদি একটু আমাকে বলতেন, মাঠের চিত্র কি? আন্দোলনের শুরুর দিকে যখন এটা কোটা সংস্কার আন্দোলনের জায়গা ছিল, তখন বেশ স্বতঃস্ফূর্ত ছিল এবং শুরুর দিকে চ্যালেঞ্জ আসেনি। আপনারা দেখেছেন শুরুর দিকের আন্দোলনগুলো ছিল বেশ স্বাভাবিক, কিন্তু হলে আমরা যথেষ্ট বাধা বিঘ্ন। হলে যারা হলে ছিল তারা হল থেকে জানেন সবসময়, যেহেতু ছাত্রলীগের বিভিন্ন ছাত্রলীগের অধীনে হলগুলো পরিচালিত হয়, যদিও প্রশাসন বলে, কিন্তু এটা হচ্ছে প্রশাসনের এক ধরনের নিজেদের মানুষের আয় ওয়াশ করার জন্য বলে। তো ওই জায়গা থেকে হলে হলে ছাত্রদেরকে হেনস্থা করেছে। কিন্তু এটা চূড়ান্ত রূপ নিয়েছে মূলত 14 তারিখ রাতে, যখন 14 তারিখ রাতে সাবেক প্রধানমন্ত্রী, না, ঘটনা শুরু হয় 10 তারিখ থেকে, কারণ কুমিল্লা চট্টগ্রামে হামলা হয়েছে 10 ইউনিভার্সিটি চূড়ান্ত, মানে এটার আমরা শাহবাগের ব্যারিকেড ভাঙি, আন্দোলনের চূড়ান্ত রূপ 10 তারিখের ঘটনা। আমি রাজাকার কে বলেছে স্বৈরাচারের যেই স্লোগানের সময়টা, তো ওদিন থেকেই মূলত দমন পীড়নের, আমাদের ক্যাম্পাসে দমন পীড়নের সূচনা হয় ওদিন থেকেই। তো এরপরে ওই দিনই কিন্তু হলে হলে যখন আন্দোলন করে স্টুডেন্টরা ফিরছিলেন, তখন কিন্তু বিভিন্ন হলে তাদেরকে ধরে ধরে মারা হয়, গেটে মারা হয়, বিশেষ করে গেটে দাঁড় করিয়ে এত রাতে কোথায় ছিলেন নানা ধরনের হুমকি ধামকি দিয়ে তাদের মারা হয়। তো এর ফলে দেখা যায় শিক্ষার্থীদের ভিতরে কিন্তু ওই কষ্ট, যেটা পুঞ্জীবিত ক্ষোভ, এটা আরও
ভয়াবহ রূপ নেয়। তারপরে তো আপনারা সবাই জানেন ক্যাম্পাসে ঢাকার বিভিন্ন জায়গার টোকায় এবং সন্ত্রাসীদের এনে মাদকসেবী সন্ত্রাসীদের এনে তারা আমাদের নিরীহ ভাই বোনদের উপর ভয়াবহ হামলা করে। নারীদের হামলার চিত্র আপনারা দেখেছেন। নুসরাত এটা ভালো বলতে পারবেন, নুসরাত মেয়েদের বিভিন্ন হলে ছিল, মেয়েদের সঙ্গে কাজ করেছে। তো ওইটা সারা দেশের মানুষকে কিন্তু নাড়া দিয়েছে এবং এরপর থেকে মানুষ কিন্তু এক ধরনের স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে ছাত্রলীগের গুন্ডাদের দৌড়ে পালাতে হয়েছে। সেদিনই কিন্তু দৌড়ে পালাতে হয়েছে, প্রত্যেকটা হল স্বাধীন হচ্ছিল। তারিখে ভিসি চত্বর, আমি আমার হলের কথা বলতে পারি, আমার হল থেকে যতজন মেয়ে গিয়েছিল একটা মেয়েও সুস্থ শরীরে ফিরতে পারেনি। রক্তাক্ত, আপনারা রাস্তায় দেখেছেন হলের পাশে এত রক্ত পড়েছিল যে আমার খুব কাছের এক ছোট ভাই সে রক্তে পিছলে পড়ে তার মাথা ফেটেছে। আমি জানি মানে মেবি ইট সাউন্ডস সিলি, কিন্তু ঘটনাটা খুবই সিগনিফিক্যান্ট। ওই ঘটনার পরেই মূলত আসলে আন্দোলন অন্যদিকে মোড় নেয় এবং আন্দোলন একটা আলাদা শক্তি তৈরি হয় যে এটা আমাদের আর মানে পিছু হটার কোনো সুযোগ আসলে এরপরে ছিল না। আমরা এক ধরনের পণ করি যে পেছনে হয় মৃত্যু, সামনে হচ্ছে স্বাধীনতা। এটা অনেকে বলেছে। হ্যাঁ, এই যে নতুন স্বাধীনতা আসলো, একদমই বলা যায় যে আমি এই শোয়ের শেষ পর্যায়ে রয়েছি। এম এ সাইদ, আপনার কাছে এটি প্রশ্ন করতে চাই যেটি নিয়ে আপনাদের সমন্বয়কদের কয়েক রকম মন্তব্য করেছেন, আবার আন্তর্জাতিক একটি গণমাধ্যমেও বলেছেন। আপনারা তো এখন নতুন বাংলাদেশেই রয়েছেন, আপনারা কি রাজনীতিতে আসছেন কিনা? মানুষের চাহিদা বা মানুষের কোনো কিছু সরকারের কাছ থেকে আদায় করার প্রক্রিয়াটাই তো রাজনীতি। তো আমরা এখন যারা হচ্ছে আন্দোলন করেছি, একটা দেশ, একটা শেকড় গাড়া হচ্ছে ফ্যাসিস্ট রেজিমকে হটিয়েছি, একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন দায়িত্ব পালন করছেন, ছাত্ররা এখনও মাঠে আছে। মানুষ কিংবা জনগণ থেকে আমাদেরকে বলা হচ্ছে আপনারা রাজনৈতিকভাবে দলের দিকে যান, যেহেতু আমরা বাংলাদেশে এক্সিস্টেন্স দলগুলোর উপর ভরসা পাচ্ছি না। আপনারা আমাদেরকে একটি নতুন আশার আলো জাগিয়েছেন, দেখিয়েছেন, এবং আশা করি আপনারা সামনে আমাদের নিয়ে কাজ করবেন। তবে আমি বলতে চাই আপাতত আমরা আমাদের যে সংস্কারের কাজগুলো আছে, আমাদের যে সংস্কারের কাজগুলো এখনো বাকি, আমরা এগুলো করতে চাই সময়ের প্রয়োজনে। সময়ের দাবিতে যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা একটি দলের দিকে যাব, পার্টির দিকে যাব, এদেশের জনগণের দাবি দাওয়া আদায় চাহিদা পূরণ করার লক্ষ্যে আমাদের যদি প্রয়োজন হয়, তাহলে সেটা আমাদের যারা সিনিয়র আছেন তারা ভাববেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও সংস্কারের কাজ বাকি, ছাত্ররা এখনও টেবিলে ফিরতে পারে নাই, এবং আমরা রাষ্ট্র সংস্কার ছাড়া টেবিলেও ফিরব না। আমরা এই সরকারের প্রেশার গ্রুপ হিসাবে রাজপথে থেকে আমাদের রাজনৈতিকভাবে দাবি দাওয়া আদায় করে নিব। আপনারা কোনো কিছু যোগ করবেন কিনা নুসরাত এবং লুৎফর? দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক একটি দল করা মানে তো আবার কিছুটা কাজের ক্ষেত্রটা একটু ছোট হয়ে যাওয়া, যাক সেদিকে না যাই। হ্যাঁ, আমি সাইদের সাথে একমত, আমরাও এরকমই ভাবছি যে এই মুহূর্তে আসলে রাষ্ট্র সংস্কার, ওই যে বললাম রাষ্ট্রের সুস্থতা ভীষণ জরুরি। এই রাষ্ট্র বর্তমানে একটা নির্বাচন যেমন নিতে পারবে না, এরকম একটা আহত রাষ্ট্রকে ছেড়ে রেখে নিজেদের পার্টি ফরমেশন করাটাও খুব সেলফিশ হয়ে যাবে। আগামীকাল থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাচ্ছে, বিশ্ববিদ্যালয় খুলে যাবে। আপনারা এখনো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠেই রয়েছেন, যেমনটা সাইদ বলছিল। আমাদের মাঠে থাকা মানে হচ্ছে আমরা সচেতন থাকা। মাঠে থাকা মানে সবসময় এই না যে সবাই অন্য ছাত্র সংগঠনগুলো, আপনারা একদমই, আমি যদি একদম পরিষ্কারভাবে বলি যে আপনারা বলছিলেন যে ছাত্রলীগকে আপনারা দেখেছেন, তাদের প্রতিহত করেছেন। আপনারা যখন মাঠে থাকছেন তখন কি অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন মাঠে থাকে? এটা আসলে রাজনৈতিক দলের তাদের নিজস্ব বোঝাপড়া আছে, তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি থাকে। তো আমি থাকবার সুযোগ পাবে কি? হ্যাঁ, যেহেতু আন্দোলনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে, এটা একটা জেনারেল ব্যানার ছিল যেখানে দলমত নির্বিশেষেই অংশগ্রহণ করেছে। আমি বলবো না যে অমুক দল ছিল না, এটা আসলে বলার সুযোগ নাই। কারণ ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনি এককভাবে কিছু করার আসলে সম্ভব না, তারা যেই ভয়াবহ দানব রূপে ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল দলের সকল মানুষই ছিল, ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল সবাই ঐক্যবদ্ধভাবেই সাধারণ ছাত্রদের ব্যানারে এসে কাজ করেছে। এবং এটা ঐক্যবদ্ধ না হলে, কারণ তারা তো এই দেশের জনগণের বাইরে না, তারা তো এই দেশেরই জনগণ,
যখন এই দেশের স্বার্থের জন্য আন্দোলন হচ্ছে তখন তো তারা থাকবেই স্বাভাবিকভাবে। তো আমি মনে করি এই আন্দোলনে দলমত নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করেছিল বলেই আন্দোলন সফল হয়েছে এবং আগামী তো তারা থাকতে পারবে। আমি এটা আসলে দেখুন, ক্যাম্পাসগুলোতে আপনার আমরা প্রশ্নটাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো রাজনৈতিক ব্যানারে হচ্ছে ডাকি এখানে আমরা এই ব্যানারটার আপনি যেটা বলছেন আমি মনে করি আপনি বলছেন যে তারা ক্যাম্পাসে রাজনৈতিক পরিচয় থাকতে পারবে কিনা, এটা সহ অবস্থান করতে হবে। হ্যাঁ, তারা যদি বৈধ ছাত্র, যারা ক্যাম্পাসের বৈধ ছাত্র হলে সে হলে থাকবে, সহ অবস্থান তো অবশ্যই করবে। সহাবস্থান বলতে রাজনৈতিক সহাবস্থান যদি বুঝিয়ে থাকেন তাহলে তো সেটা ক্যাম্পাস সংস্কারের উপরে নির্ভর করবে। ক্যাম্পাস আসলে ক্যাম্পাস আগামী আসলে ক্যাম্পাস কেমন কেমন হবে, ছাত্র রাজনীতি থাকবে তার উপরে নির্ভর করবে ক্যাম্পাসের মধ্যে রাজনৈতিক সহাবস্থানটা কেমন হবে। আর যদি বলেন যে বাইরের রাজনৈতিক সহাবস্থান কেমন হবে, আমরা তো চাচ্ছি সহাবস্থান, আমরা তো এটা চেয়েই এসেছি যেন সকল বিশ্বাসের সকল রাজনৈতিক মতের মানুষজন পাশাপাশি থাকে। আপনারা বড় একটি মুভমেন্ট থেকে নতুন বাংলাদেশ গড়লেন। আমার নিজের আগ্রহ হচ্ছে জানবার, আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন বা আপনাদের পরবর্তী প্রজন্ম, আলফা প্রজন্ম, তারা যখন এই প্রতিষ্ঠানগুলোতে আসবে, সেই প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি থাকা উচিত কি অনুচিত, আপনারা কোনটা মনে করেন? আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ না, মানে আমরা তিনজন এই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ না। এই প্রশ্নের উত্তর দেবে না, কিন্তু আমি যদি আপনাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত কি উচিত না, এই প্রশ্নটা করবেন না। প্রশ্নটার ডিসিশন নেবে হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা। এই প্রশ্নটা কেন করবেন না? কারণ আপনি যখন যদি প্রশ্ন করেন ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এর থেকে অন্যায্য প্রশ্ন আর হতে পারে না। ছাত্র রাজনীতির সঠিক রূপ যেটা, ছাত্রদের মধ্যে পলিটিক্যাল ওরিয়েন্টেশন না থাকার ফলে আই হেট পলিটিক্স জেনারেশন তৈরি হওয়ার কারণে পুরো 90-এর দশকের মানুষজন এরা শুধুমাত্র সহ্য করতে শিখে গেছে এবং এরা এরকমই ছিল। এই আন্দোলন কেন জেনজিদের হাতে আসলো? কারণ জেনজিদের আগে যারা, তারা শুধু সহ্য করে গেছে, চ্যালেঞ্জটা নিতে পারে নাই। কারণ এই জেনজি যারা, এরা তো আসলে মুক্ত মিডিয়ার এক প্রবাহে তারা বড় হয়। যতক্ষণ না আপনি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে আপনি ছাত্রদের মধ্যে পলিটিক্যাল ওরিয়েন্টেশন না আনতে পারবেন, রাজনৈতিক সচেতনতা না তৈরি করতে পারবেন, ততক্ষণ আপনার দেশ নিরাপদ না। কাঁটাতারের বেড়া দিয়ে দেশের সীমান্ত রক্ষা করা যায়, কিন্তু দেশের ভিতরের জায়গাগুলা, যেমন মনে করেন আদালত, সচিবালয়, মন্ত্রণালয়, এইগুলো নিরাপদ হয় মানুষের সচেতনতা দিয়ে। কিন্তু ছাত্ররা কি রাজনৈতিকভাবে সচেতন হবে নাকি রাজনৈতিক ক্যাডার বাহিনী হবে, এই সিদ্ধান্তটা নেবে ছাত্রজন। ব্যক্তিগতভাবে যদি আমাকে বলতে বলেন, আমি এর আগেও এই কথাটা সিপিডিতে বলেছিলাম, রাজনীতি যারা করবে তারা তো আমার দেশেরই মানুষ, তারা আমার দেশের মানুষ না? এই যে গতকালই মনে হয় দেখলাম যে ঢাবির ছাত্রলীগের সেক্রেটারি সৈকত, সে হচ্ছে গ্রেফতার হয়েছে গত পরশু, বিভিন্ন অপরাধের তালিকা তার নামে আসলো। সে কি জনগণ ছিল না? জনগণের মধ্যে থেকে কেউ যদি সমতলে না থেকে নিজেকে উঁচু পর্যায়ের মানুষ হিসেবে গণ্য করে এবং এটা ভাবতে শুরু করে আমি চাইলেই আমার আশেপাশের মানুষের ওপরে ছড়ি ঘোরাতে পারি, যাদের ওপরে ছড়ি ঘোরানো হয় তারা ছড়ি ঘোরানোটা সহ্য করতে শেখেই রাজনৈতিক অসচেতনতার কারণে, আর যারা ছড়ি ঘোরায় তারা ক্ষমতার অপব্যবহারের কারণে। আপনি যতক্ষণ না পলিটিক্যাল ওরিয়েন্টেশন নিয়ে আসবেন ততক্ষণ এই জিনিসের সমাধান হবে না। একই সঙ্গে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তথা ক্যাডার বাহিনী নিষিদ্ধ হওয়া প্রয়োজন সারা বাংলাদেশে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে নয়। রাজনীতির নামে যে এই জন্য কর্মকাণ্ড, রাজনীতির কেমন ফরমেশন ছাত্ররা চাচ্ছে, এটা প্রশাসন, আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোকে ঠিক করতে বলেন, আপনাদের মিডিয়া থেকে প্রচার করেন, ছাত্ররা মাঠে থেকে দাবি নিয়ে আসবে, প্রশাসন বসবে ছাত্রছাত্রীদের সাথে এবং সেখান থেকে দাবি নিয়ে আসবে তারা যে তারা কেমন রাজনীতি চায়। ছাত্র সংসদ কেন্দ্রিক ছাত্র রাজনৈতিক সচেতনতা তৈরি না হলে ক্যাডার বাহিনী নির্মূল করার কোনো উপায় নেই বাংলাদেশে। নিশ্চয়ই আপনি বলছিলেন প্রশাসন প্রতিষ্ঠান সেগুলোতে সংস্কার জরুরি। খুব চোখে পড়ছে একটি জিনিস যে এই সংস্কারের নামে লুৎফর দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান থেকে যারা রয়েছেন তাদেরকে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে। এতে আপনাদের সমন্বয়কারী বা আপনাদের এই মুভমেন্টের সঙ্গে যারা জড়িত তাদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা? দেখেন, এটা তো আমরা প্রথমেই বলেছি যে এই ধরনের কাজ, মানে কোনো ধরনের অনৈতিক অপকর্ম যদি কেউ করে এই ট্যাগকে ব্যবহার করে, তাদের সঙ্গে আমরা সম্পর্ক নাই, এটা ক্লিয়ার করেছি। এখন ধরেন এই আন্দোলনে নানা দল মতের মানুষ ছিল, এখন তারা যদি এই ট্যাগ ব্যবহার করে তাদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে, এটা আমরা কখনোই এটাকে সমর্থন দিব না। এবং আমরা প্রচলিত আইন অনুযায়ী যদি তারা সেই সুবিধা নেওয়ার চেষ্টা করে, অনৈতিক কাজ করে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী এই ব্যবস্থা
আইন শৃঙ্খলা বাহিনী নিবে, এটা হচ্ছে আমাদের। এবং আপনাদের দুজন সমন্বয়কারী বা সমন্বয়ক এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনাদের ভয়েস রেইজের সুযোগ রয়েছে কারণ আপনারা এখন সরকারের অংশ। আপনাদের এই সমন্বয়কারীদের মধ্যে আলোচনা তো অব্যাহত থাকে নতুন বাংলাদেশ গড়বার জন্য। সেই আলোচনায় এখন এই যে দিকগুলো দেখতে পাচ্ছি, আমি কালকেও দেখছি একটি খবর, 2 সমন্বয়কের বিরুদ্ধে একপক্ষীয় সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 সমন্বয়ক এবং 4 জন সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। এই বিষয়গুলো আপনাদের নিশ্চয়ই নজরে এসেছে। এখন সমন্বয়কের পদত্যাগের বিষয়টা হচ্ছে তারা মনে করছেন যে সমন্বয়ক এখন লাগছে না, তারা সেদিক থেকে পদত্যাগ। তবে আমার কাছে কিছু তথ্য আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে। জি, অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে, রংপুর সিলেটেও একই রকম। সবাই হচ্ছে নিজেকে সমন্বয়ক দাবি করছে এবং এই সমন্বয়ক দাবি করার ফলে তারা যারা আন্দোলনে ছিল তারা ওই যে কিছু সুবিধাভোগী মানুষের জন্য বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে দেখে তারা হচ্ছে এই পদটার যেন ঠিক থাকে সেজন্য হচ্ছে তারা পদত্যাগ করেছে এবং তারা কিন্তু এটাও বলেছে যে আমরা শিক্ষার্থীদের দাবি আদায়ে পাশে থাকবো। অর্থাৎ এই যে সমন্বয়ক যে জায়গাটা, এই ট্যাগটা, এটাকে যাতে কোনোভাবেই মিসইউজ না করা হয়। এবং আমরাও যেখানে মিসইউজ হওয়ার সম্ভাবনা বেশি ওইখানে এই ট্যাগই তারা রাখতে চায় না। ওকে, এটা না থাকুক। আমরাও কিন্তু এটাকে মনিটরিং এর ব্যবস্থা আমরা দ্রুত করব, কিন্তু আমাদের আসলে মাঠের কাজ শেষ হচ্ছে না। আমরা মাঠের কাজ শেষ হলে এরকম ভুয়া সমন্বয়ক ধরে ধরে আমরাও এটা আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। এবং এতটুকু আমি স্পষ্ট করে, যেহেতু এই শোটি বাংলাদেশের মানুষ দেখবে, এটা স্পষ্ট করে বলতে চাই যে সমন্বয়কের নামে কোনো প্রহসন চলবে না এবং সমন্বয়কের কোনো অনৈতিক সুবিধা ফায়দা নেওয়ার সুযোগ নেই। প্রথম দিক থেকে যে আমরা সমন্বয়ক খুঁজেছি, সমন্বয়ক কিন্তু পাইনি। না পেলেও বা কি সাইড, অপরাধীর একটাই হ্যাঁ, অপরাধীর একটাই পরিচয় থেকে ছিল। তারা যদি এখন অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, তারাও তো অপরাধী। এবং শুধু সমন্বয়কারীদের মধ্যে না, আমি এই কথাটা বাংলাদেশের মানুষকে বলতে চাই যে রাজপথে যারা ছিল, সংসদে যারা যাবেন, বিচারালয়ে যারা বসবেন, সচিবালয়ে যারা কাজ করবেন, বাংলাদেশের মানুষ যারা সরকারি পেশায় থাকেন তারা সেবক, শাসক নয়। যাকে অপরাধী মনে হবে তার বিচার দাবি করুন, অন্তত তদন্ত দাবি করুন। এই যে আপনি আমাকে জবাবদিহিতা নিয়ে প্রশ্ন করলেন না, এই জবাবদিহিতার ঊর্ধ্বে যেমন সরকার নয় তেমন একটি নাগরিকও নয়। তো নাগরিক থেকে যদি কোনো ভুল হয় তাকে আপনার প্রশ্ন করতে হবে, তার যদি ভায়োলেন্স কিছু হয় আইনের মাধ্যমে সেটা সমাধান করতে হবে। আমরা এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ। নুসরাতকে দিয়ে শুরু করেছিলাম, নুসরাতকে ধন্যবাদ জানাতে চাই, সময় দিয়েছেন মূল্যবান। একই সঙ্গে লুৎফর আপনি সময় দিয়েছেন এবং আগামীর বৈষম্য বিরোধী বাংলাদেশটা নিশ্চয়ই সবার মানবাধিকার নিশ্চিত হবে, দুর্নীতি দূর হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। এম এ সাইদ আপনিও সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনজনকেই। এবং আপনারা, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমার অনুজ, অনেক শুভকামনা। একটি বড় আন্দোলনকে আপনারা গণ আন্দোলনের রূপ দিয়েছেন, আপনাদের সঙ্গে মানুষ ছিল এবং সেই মানুষ যারা বাংলাদেশকে আরও এগিয়ে সামনের দিকে দেখতে চায়, পৃথিবীতে এগিয়ে অবস্থায় দেখতে চায়, এমন বাংলাদেশই তো নিশ্চয়ই আমাদেরও প্রত্যাশা। আপনারা ভালো থাকবেন দর্শক। আজকের দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ, সেই বিষয়ে আসলে এই তিনজন সমন্বয়কারীর সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করছিলাম। আমরা প্রত্যাশা করছি তারা যেমনটা চিন্তা করছে আগামীর বাংলাদেশটা ঠিক তেমনই হবে, সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।